এখানে যেটা বলেছি যে বাংলা মুক্তিযুদ্ধের উপরে বাংলা ছোট গল্পে মূলত দেশপ্রেম, আত্মত্যাগ এবং পাকিস্তানি সেনাবাহিনীদের শোষণ, নিপীড়ন, আমাদের বাঙালি জাতির রক্তের ইতিহাস এবং নারী পুরুষ নির্বিশেষে আমাদের যে গণহত্যা হয়েছিল সেই জিনিসগুলো তুলে এসেছে। সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে মানুষের অবরুদ্ধ যে জীবনের যে মানবিক অনুভূতি সেই জিনিসগুলো চলে এসেছে। তো এখানে এই লেখাগুলো আসলে আমাদের সাহিত্যজ্ঞকে সমৃদ্ধ করে করেছে এবং এটি গুরুত্বপূর্ণ অংশ। তো আসলে এখানে কিভাবে সাহিত্যে মুক্তিযুদ্ধ চলে এসেছে, প্রথম বিষয় হচ্ছে অবশ্যই বিষয়। তো মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জীবনের অবশ্যই ঘটনা, তো অবশ্যই এটাই মূল উপজীব্য এবং যুদ্ধগুলির সময়ে যে ত্যাগ বেদনা এবং ভিন্ন দিকগুলো এগুলো চলে এসেছে। তারপর চেতনার বহিঃপ্রকাশ, এখানে শুধু রাজনৈতিক নয়, কিভাবে মানসিক ও আত্মজাগরণ বাঙালি জাতির হৃদয়ে হয়েছিল সেটাও চলে এসেছে। সেই সাথে চলে এসেছে হত্যা, নির্যাতন, ধ্বংস, মানবিক বিপর্যয় এগুলো। তো এখানে যখন লেখকেরা চরিত্র নির্মাণ করেছেন, তো চরিত্র নির্মাণে অবশ্যই স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধারা এসেছে। সেই সাথে চলে এসেছে সাধারণ মানুষ, তাদের সাধারণ মানুষের যে অনুভূতি এবং সেই সাথে আমাদের দেশ, আমাদের এখানে অনেক প্রতিক্রিয়াশীল যে মানুষরা পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে দোষর হিসেবে এবং রাজাকার হিসেবে আমাদের মুক্তিযুদ্ধকে প্রতিহত করতে চেয়েছিল, সে তারপরে তাদের ঘটনা এসেছে। তারপর আত্মত্যাগে আমাদের পুরুষের পাশাপাশি নারীদের যে আত্মত্যাগ সেইগুলো চলে এসেছে এখানে। সাধারণ মানুষের জীবনে যুদ্ধের প্রতিফলন, তো এটাও খুব সুন্দরভাবে কিছু কিছু গল্পে এত সুন্দরভাবে চলে এসেছে। বিশেষ করে এখানে মুক্তিযুদ্ধ শুধু মুক্তিযোদ্ধারা না, যারা প্রথম দিকে হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু যুদ্ধের ভয়াবহতায় তাদের ভিতরে যে আত্মজাগরণ হয়েছিল সেই সাধারণ মানুষেরও অনেক সময় দেখা গিয়েছে যে তারা যুদ্ধে অংশগ্রহণ, চারদিকে যুদ্ধের ভয়াবহতা এবং নিজেদের যে পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি এগুলো দেখে নিজের ভিতরে যে জাগরণ হয়েছিল এবং তারা কিভাবে দেখা যাচ্ছে যে ভীত অবস্থা থেকে আবার একসময় তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই পরিবর্তনটা এইভাবে চলে এসেছে। পাশাপাশি লেখকের দৃষ্টিভঙ্গি, তো এখানে লেখকরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে অবস্থান করেছে। প্রথমে মুক্তিযুদ্ধকে অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিস্থাপন করেছেন এবং তাতে সাথে সাথে সেই যে বিভীষিকা ও মানসিক ক্ষয় মানুষের জীবনে সেটাও তুলে ধরেছেন। আর মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিকতা বলতে বলা যায় যে এটা অবশ্যই প্রাসঙ্গিক এবং এটা আমাদের যতদিন বাঙালি জাতি এবং বাংলাদেশ পৃথিবীর প্রতি থাকবে ততদিন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের যে সমকালীনতা তা অবশ্যই প্রাসঙ্গিক থাকবে। এখন প্রথম যে মুক্তিযুদ্ধের সংকলন ছোট গল্পে বের হয়েছিল সেটা হচ্ছে 1971 সালে আব্দুল গাফার চৌধুরী, যিনি আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন একজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব এবং ওনার লেখা এবং কবিতা, ছোট গল্প এবং উনি ওনার যে ভূমিকা সেটা অবশ্যই। তো উনি প্রথম যে সংকলনটি বের করেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশ কথা কয়। এটা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল যুদ্ধকালীন সময়ে। এখানে মোটামুটি 16টি গল্প স্থান পায়। তো এর ভিতরে কিছু উল্লেখযোগ্য হচ্ছে বিপ্রদাস বড়ুয়ার সাদা কফিনে, নির্মলিত গুণের শেষ যাত্রা নয়, আব্দুল্লাহ হাফিজের লাল পল্টন, সত্যেন সেনের পরিবারের কাহিনী, জয়ীদার সময়ের প্রয়োজনে। এই গল্পগুলো মানে উল্লেখযোগ্য কিছু গল্প। তো আমি এই সংকলনটা আমার সংগ্রহে ছিল এবং আমি অনেক ছোটবেলায় এই যখন স্কুল এবং ছিলাম তখন এই সংকলনটা পড়ার সুযোগ হয়েছিল, আমাদের বাসায় কালেকশনটা ছিল। তো ওইখানে মানে গল্পগুলো পড়ার সময় আমার মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং মানবিক অনুভূতিগুলো সম্বন্ধে আমি জানতে পেরেছিলাম। তো এটা বলা যায় যে প্রতিকৃত মানে বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা এবং যে মানবিক অনুভূতি তার নিয়ে এই সংকলনটা আমি বলবো যে প্রথম আমাদের পথ
নির্দেশনা করে যে ছোট গল্পের সূচনা হিসেবে। তো আমি এখন ওই সংকলনের একটি উল্লেখযোগ্য গল্প সময়ের প্রয়োজনে, এটা আমার খুবই পছন্দের একটি ছোট গল্প। এটি হচ্ছে বিশিষ্ট বহুমাত্রিক প্রতিভার অধিকারী জহির রায়হান। উনি একদিকে চলচ্চিত্রকার এবং লেখক। ওনার উল্লেখযোগ্য উপন্যাস আমরা জানি বরফগোলা নদী। তো এখানে যেটা হচ্ছে যে সময় প্রয়োজনে, এটা আমাদের যখন আমরা এসএসসি করি তখন একটা পাঠ্য বইও ছিল এই গল্পটা। তো ওইখানে উনি অ্যাকচুয়ালি এই গল্পের প্রথমে যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে যে একজন লেখক, উনি মুক্তিযুদ্ধ ক্যাম্পে যান এবং তাকে যে ক্যাম্পের কমান্ডার সেখানে তাকে একটি মুক্তিযুদ্ধ ডায়েরি করার জন্য দেয়। তো ওইখানে পড়ার সময় তিনি দেখতে পেলেন যে মুক্তিযোদ্ধাকে কীভাবে তার আগের অনুভূতিগুলো এবং মুক্তিযুদ্ধ চলাকালীন যে ভয়াবহতা কীভাবে উনি নিজের অ্যাকচুয়ালি উত্তম পুরুষে এটা বর্ণিত আছে এবং কীভাবে এটা বর্ণনা করছেন সেই ডায়েরির ভিতরে দেখা ছিল। তো প্রথম যে দৃশ্য ছিল ওখানে ছিল সদরের লঞ্চ টার্মিনাল। উনি বলেছেন যে উনি যাওয়ার পর দেখছেন যে চাপ চাপ রক্ত, নারী পুরুষের লাশ এবং যে ভয়াবহতা সেটা তুলে ধরেছেন। সেই সাথে এইখানে উনি অনেক দার্শনিক প্রশ্ন করেছেন যে একজন মুক্তিযুদ্ধে হিসেবে উনি কেন যুদ্ধ করছেন। তো কেন যুদ্ধ করছেন এটার এই গল্পটার একটি অন্যতম প্রিয় আমার একটি লাইন হচ্ছে যে দেশ তো ভূগোলের ব্যাপার, হাজার বছরে দেওয়ার সীমা রেখা পাল্টাচ্ছে, ভবিষ্যতেও পাল্টাবে, তাহলে কিসের জন্য আমরা লড়ছি। তো এই যে একটা মানে আপনার প্রশ্ন, যে আত্মদর্শনীদের প্রশ্ন, এইটা উনি বারবার মানে বিভিন্ন মানুষের সাথে, মুক্তিযুদ্ধের সাথে, সাধারণ মানুষের সাথে উনি জিজ্ঞাসা করেছেন। কেউ কেউ বলছেন যে আমরা পাকিস্তানিদের ভয়াবহতার প্রতিশোধ নিতে আমরা যুদ্ধ করছি। কেউ বলছেন যে আমাদের মা বোন এবং আমাদের যারা মুক্তিযুদ্ধে নিহত হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করছি, দেশ স্বাধীন করার যুদ্ধ করছি, কিন্তু কোনোটাই যেন তার ঠিক পছন্দ ছিল না। তো এই যে প্রশ্ন এবং যে দর্শন, এটা খুব সুন্দরভাবে তুলে এসেছে। আমি মনে করি যে এটি একটি খুবই ইউনিক একটা গল্প এবং এখানে শেষ পর্যন্ত উনি যে মানে আত্মোপসংহারে পৌঁছেছেন সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে। আমরা সময়ের প্রয়োজনে সব কিছু করি। তো সময়ের প্রয়োজনে যে আপনার দেখাচ্ছিল যে সময়ের প্রয়োজনে যে লোকটা ভীত ছিল যুদ্ধ সম্পর্কে, যে লোকটা আত্মদ্বন্দ্বে ভুগছিল, সেও সময়ের প্রয়োজনে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো এটা খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন এবং আমার একটা অত্যন্ত পছন্দের এটা গল্প, তো সেই জন্য আমি এটা স্লাইডে উল্লেখ করেছি। দ্বিতীয় যে গল্প কথাটা আমি আলোকপাত করবো এটা হচ্ছে সত্যেন সেনের পরিবারের গল্প। তো এখানে মেইনলি আমাদের মুক্তিযুদ্ধে শুধু পুরুষরা অংশগ্রহণ করে না, এখানে নারীদেরকে আত্মত্যাগ। একজন এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন আপনারা দেখছেন যে একটি পোস্টার ব্যবহৃত হয়, বাংলার মায়েরা মেয়েরা সবাই মুক্তিযোদ্ধা। কারণ তারা শুধু যুদ্ধে অংশগ্রহণ করাটি মুক্তিযুদ্ধ ছিল না, তারা মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের সন্তানকে যুদ্ধে খেতে দিয়েছেন, তাদের স্বামীকে যুদ্ধে খেতে দিয়েছেন। তো এটাও একটা অন্যতম আত্মত্যাগ, তাই না? তো এখানে যেটা হচ্ছে যে পরিবার কাহিনীতে মূল যে চরিত্র সে হারুন একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী নিজেও মুক্তিযুদ্ধে যেতে চায়, কিন্তু তাদের ভিতরে এটা নিয়ে একটা সম্পর্কের কারণ সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত যখন হারুনকে ক্যাম্পে নিয়ে যাওয়া হলো তখন পরিবারও নিজে পাকিস্তানি ক্যাম্পে তার আরো কিছু নারী সঙ্গী নিয়ে ওখানে যান এবং ওখানে তার অনেক আত্মত্যাগ করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তারা পাকিস্তানি, তাদেরকে দেখা যায় যে তাদেরকে একসময় সোজার সঙ্গীও হতে হয় পাকিস্তানি ক্যাম্প কমান্ডারদের, কিন্তু একসময় তারা সেই প্রতিশোধ নেয়, পাকিস্তানি সেনা কমান্ডারকে হত্যা করে। তো এই জিনিসটা এই গল্পে তুলে এসেছে খুব সুন্দরভাবে। তো সত্যেন সেন এখানে নারীদের আত্মত্যাগ আমি মুক্তিযুদ্ধে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আরেকটি গল্প হচ্ছে কলিমুদ্দিন দফাদার। আপনারা সবাই আবু জাফর শামসুদ্দিনের নাম শুনেছেন। তো উনি এই গল্পের মাধ্যমে একজন কলিমুদ্দিন দফাদার একজন সরকারি কর্মকর্তা। উনি প্রথম দিকে সরকারি কর্মকর্তা বিধায় উনি পাকিস্তানি শাসকদের অনুগত ছিলেন এবং তাদেরকে
তাদেরকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে সহায়তা করতেন ভিন্নভাবে, কিন্তু তার ভিতরে যুদ্ধের ভয়াবহতা খুব গভীরভাবে দাগ কেটে যায় এবং তিনি এক সময় গোপনে কিভাবে উনি রাজাকার হিসেবে পরিগণিত ছিল সমাজে, কিন্তু উনি খুব গোপনে মুক্তিযোদ্ধাদের কিভাবে সহায়তা করতেন এবং তাদেরকে যুদ্ধে বিভিন্নভাবে খাদ্য, অস্ত্র এবং সহায়তা দিয়ে করতেন। তো শেষ পর্যন্ত কলিমুদ্দিন দফাদার কি হয়েছিল আমার ঠিক মনে নেই, আমার গল্পটা পুরোপুরি মনে নেই, তবে এটা একটা উপযোগ্য বিষয় ছিল যে একজন মানুষ যে প্রথমে রাজাকার হিসেবে সমাজে পরিগণিত ছিল, সে কিভাবে তার ট্রানজিশনটা তার এই গল্পে খুব সুন্দরভাবে তুলে এসেছে। তো এটাও একটা মানব অনুভূতির এক্সপেরিমেন্ট এবং আমি বলবো যে এই গল্পে এটা খুব সুন্দরভাবে তুলে এসেছে। এবং আমি বলবো যে মানুষের সবসময় একটা টানাপোড়েন ছিল, একটা অন্তর্দ্বন্দ্বে, যে আমরা যুদ্ধে যাবো কি যাবো না, আমরা কি পাকিস্তানি। উনি সরকারি কর্মরত, ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না, সেই জন্য উনি একদিকে যেমন যেতে পারছেন না, অন্যদিকে তার ভিতরের যে বিবেকের কারণ সেটা নিয়ে সবসময় তার ভিতরে অন্তর্দ্বন্দ্ব থাকতো। তো এইটা এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। আরেকটি অসাধারণ গল্প হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট। তো পাকিস্তানি এবং তাদের দোসররা আমাদের সমাজে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাইকে যে কিভাবে লাঞ্ছনা বঞ্চনা, শুধু হত্যা না, বিভিন্নভাবে অপমান এবং লাঞ্ছনা বঞ্চনা করা করতো। তো দেখা যেত যে বুদ্ধিজীবী সমাজে অনেক সময় তারা দেখা যেত যে বুদ্ধিজীবীদের নিয়ে এসে তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতো। তো এই গল্পে যেটা হয়েছে, সেই নুরুল হুদা একজন কেমিস্ট্রি প্রফেসর একটা কলেজে, কিন্তু ওনার সাথে ওনার যে কলিগরা ছিল তাদের ভিতরে অনেকেই পাকিস্তানি শাসকদের অনুগত ছিল। তো যে জন্য যেটা হয়েছে যে ওনাকে সবসময় কোন ভাষা করে রাখা হতো। তো এক সময় দেখা যায় যে কলেজে উনি মুক্তিযোদ্ধাদের কিছু অস্ত্র এবং কিছু নিয়ে রাখতে সহায়তা করে, কিছু আলমারি। তো মুক্তিযুদ্ধের যে রাজাকার এবং তারা এটা জানতে পারে। তো জানতে পারে এক বৃষ্টিবহুল দিনে, বৃষ্টি স্নাত দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির দিনে তাকে ক্যাম্পে ডেকে পাঠায়। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, তার যে সহযোগী ওকে মানে নুরুল হুদাকে একটা রেইনকোট পরে যেতে বলে এবং এই রেইনকোট একজন মুক্তিযোদ্ধার রেইনকোট। তো যেটা হলো যে রেইনকোট পরার পরে ওনার ভিতরে অনেক বড় একটা সাহস চলে এসেছে এবং সাহস উনি ভিতর থেকে একটা শক্তি অনুভব করতেন। তো আমি বলবো যে মুক্তিযুদ্ধ যে তাকে কিভাবে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট সে পরিধান করার পর তার ভিতরে যে সাহসটা চলে এসেছে এবং অনুভূতিটার যে পরিবর্তন এসেছে সেটাই গল্পে চলে এসেছে। এবং এরপর যেটা হয়েছে যে উনি রেইনকোটটা করার পর ক্যাম্প কমান্ডারে যাওয়ার পর তারা অনেকভাবে তাকে অত্যাচার করে কথা আদায় করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত তাকে দড়ি দিয়ে বেঁধে উপরে সবার সামনে ওকে চাবুক দিয়ে অত্যাচার করা শুরু করে রাজাকার এবং তার দোসররা। তো এই গল্পে এইটা চলে এসেছে এবং এই রেইনকোটটা কিভাবে তাকে সাহস দিয়েছিল সেই জিনিসটা চমৎকার ভাবে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে তুলে ধরেছে। আরেকটি প্রেরণামূলক গল্প যেটা আব্দুল গাফার চৌধুরী লিখেছেন কিয়া আমি এবং জার্মান মেথড। তো এই গল্পটা আরেকটি ইউনিক গল্প। আমি ইউনিক বলবো এই সেন্সে যে এখানে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের যে বর্বরতা সেটার সাথে অবরুদ্ধ জীবন, মানুষের অনুভূতিতে কি হয়েছিল সেটা একটা এই গল্পে তুলে ধরেছে। এই গল্পে আসলে একটি পরিবার আর একটি পরিবারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকায় আশ্রয় নেয় এবং সেখানে একটি চরিত্র হচ্ছে কেয়া এবং লেখক নিজে। তো অবরুদ্ধ সময় তাদের সময় আতঙ্কে, ভয়ে এবং সবকিছু মিলিয়ে একটা অবরুদ্ধ অবস্থায় যে তাদের ভীতির সঞ্চার হয়েছিল। তো সেই সময়ে লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গল্প সবাইকে করছিল আর কি। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা যখন ফ্রেঞ্চদের অ্যাটাক করেন, তো অ্যাটাক করার পরে অনেক ফ্রেঞ্চ ওইমেনদের তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসে
কিন্তু ওই নারীদের ভিতরে একজন, সে যে মূল জার্মান কমান্ডার, তাকে হত্যা করার জন্য প্লেন এবং সরকার আশ্রয় নেয়। তো তার সৌন্দর্যে জার্মান কমান্ডার যখন অভিভূত, তখন জার্মান কমান্ডার বলছিল যে আমি তোমার হাতে মরতে পারি। তো সে বলছিল যে ওই ফরাসি নারী তখন বললো ঠিক আছে, তোমাকে আমি শেভ করে দিচ্ছি। এবং সে রেজর দিয়ে যখন শেভ করতে যায় তখন তার গলা কেটে ফেলে এবং জার্মান কমান্ডার মারা যায়। তারপর সে তার যে ওই নারী এবং তার যে সহযোগীরা ছিল তারা পালিয়ে যায় ওই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে। তো এই গল্পটা করার পর মানে সবার ভিতরে যে একটা মানে অনুভূতি হয়েছিল, তারা এটা আসলে খুব উপমূলক মানে সামঞ্জস্য রক্ষা করেছে এখানে লেখক। মানে ওই সময় যে বর্বরতা প্লাস আতঙ্ক এবং ভীতি, তার সাথে ওইটা সামঞ্জস্যপূর্ণ ছিল। এবং তখন হঠাৎ করে ক্রিয়া লেখককে বললো তোমাকে ঠিক জার্মানের জন্য লাগছে, কারণ তার ভিতরেও তখন তার ভিতরে একটি মানে বলা যায় যে যুদ্ধে অংশগ্রহণ করে একটি প্রেরণা কাজ করছিল এবং সে অনুপ্রাণিত হচ্ছিল সেই গল্পটি থেকে আর কি। তো এই গল্পটা এখানে আরেকটি ইউনিক গল্প, এটা হচ্ছে অবরুদ্ধ জীবনের আতঙ্ক এবং মানুষের অনুভূতি নিয়ে এই গল্পটি। তো খুব ভালো একটি গল্প আতঙ্ক কাটাচ্ছে। তো আমি আমার বক্তব্য আসলে আর দীর্ঘায়িত করবো না। এরপরে আরো 2টি সংকলন হয়েছিল এবং এই সংকলনের ভিতরে অনেক সুন্দর সুন্দর গল্প ছিল। তার ভিতরে শওকত ওসমানের 2 ব্রিগেডিয়ার, আলাউদ্দিন আলাজাদের রূপান্তর, হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া এই চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। তো এটা একটা মানে যুদ্ধে আপনার একটা নৌকা করে যখন মানুষজন পাড়ি যাচ্ছিল, তো সেই ঘটনা সময় মানুষের সম্পর্কে টানাপোড়েন, তারপর যুদ্ধে অংশগ্রহণ, এই জিনিসগুলো ওই চলচ্চিত্রে উঠে এসেছে। তো এগুলো এই সংকলনগুলোতে চলে এসেছে। তো উপসংহারে বলবো যে ছোট গল্পের মুক্তিযুদ্ধ খুবই সুন্দরভাবে চলে এসেছে। ছোট গল্পের দৈর্ঘ্য অবশ্যই বড় নয়, কিন্তু এই স্বল্প পরিসরের ভিতরে লেখকেরা যেভাবে এক্সপেরিমেন্ট করেছেন, মানুষের শুধু যুদ্ধের ভয়াবহতা সাধারণ ভাষায় বর্ণনা নয়, তার সাথে সাথে মানুষের আবেগ অনুভূতি নিয়ে এই লেখাগুলো হয়েছে। এবং আমি মনে করি এগুলো বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে ভবিষ্যতে আরো সমৃদ্ধ করবো। এবং আমাদের যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, তারা এগুলো পড়লে আমাদের অতীত ইতিহাস এবং আমাদের যে গৌরব গাথা সে সম্পর্কে জানতে পারবে। এবং আমি মনে করি যে এটা এই ধারাটা অব্যাহত থাক। তো আমি জানি শামীম শরীফ ভাই একটি লেখা লিখেছেন, মুক্তিযুদ্ধের রেসিপি সংকলন করেছেন। তো এটা আমি বলবো যে এটা খুব ভালো প্রয়াস। এবং এরকম ভাবে যারা সবাই যদি লেখক সাহিত্যিকরা এগিয়ে আসে এবং এই ধারণা যদি অব্যাহত থাকে, যে রাজনৈতিক পরিস্থিতি থাক, এটা আমাদের অবশ্যই একবার দল নির্বিশেষে মুক্তিযুদ্ধ সবসময় আমাদের জন্য একটি অনুপ্রেরণা না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের প্রশ্ন থাকলে আমি আপনারা করতে পারেন আর কি। থ্যাংক ইউ।